স্টার্ট। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ধনী হওয়া যায়। এটা খুব পপুলার টপিক, সবাই ধনী হতে চায়। ধনী হতে চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। যত কথাই মানুষ মুখে বলুক, সবাই আসলে ধনী হতে চায়। তো আমরা কিভাবে ধনী হওয়া যায় সেভাবেই সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো মানুষ চায় শর্টকাটে ধনী হইতে, তাহলে আমরা শর্টকাটে ধনী হওয়ার বিষয়টা নিয়ে কথা বলি যে আসলেই কি শর্টকাটে ধনী হওয়া যায়। শর্টকাট বলতে কি বোঝা যাবে? এটা 1 মাসে, 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 5 বছরে, 10 বছরে, 20 বছরে, এর মধ্যে কোনটা আপনার শর্টকাট মনে হয়েছে? নিঃসন্দেহে 1 মাস হচ্ছে শর্টকাট, 1 বছরও শর্টকাট, 5 বছরও শর্টকাট, 10 বছর মিডিয়াম, 20 বছর হলে এটা বেশি হয়ে যায়, তাই তো? 1 মাসে ধনী হওয়া যায় না, যেটা যায় না সেটা আগে বাদ। 1 বছরে ধনী হওয়া যায় না, যেটা যায় না সেটা বাদ। তাহলে আলোচনা হবে 5 বছর, 10 বছর নিয়ে। 1 মাস আর 1 বছর নিয়ে আলোচনা হবে না, কারণ 1 মাস বা 1 বছরে অ্যাকচুয়ালি কোনো মিরাকল না ঘটলে, কোনো লটারি না হলে, হ্যাঁ, অবৈধ কোনো পথ না থাকলে, বৈধ পথে 1 মাস বা 1 বছরে ধনী হওয়া যায় না। এমন কোনো আলাদিনের চেরাগ কারো পাওয়ার সম্ভাবনা খুব কম। তো কিভাবে 5 বছর বা 10 বছরে ধনী হওয়া যায়? আচ্ছা, সবার আগে বলে নিই। আচ্ছা পান্না, তোমাকে জিজ্ঞেস করি, মানে লুক অ্যাট মি, আমার সামনে 2জন ভদ্র মহিলা এবং ভদ্রলোক আছে, আমি জিজ্ঞেস করি যে টাকা ঋণ নেওয়া ভালো না টাকা জমা রাখা ভালো? জোরে বলবা যাতে শুনতে পাই। ব্যাংকে টাকা জমানো ভালো না টাকা লোন নেওয়া ভালো? ইন্দ্রাণী, ইন্দ্রাণী কি মনে হয়? না, আমি ব্যাখ্যা চাচ্ছি না, শুধু লোন নেওয়া বেটার। আচ্ছা, আমার সামনে 2জন ভদ্রলোক ভদ্র মহিলা, ওনারা বললেন যে ব্যাংকে টাকা রাখার চেয়ে লোন নেওয়া ভালো। এখন আমার কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয়? কমেন্টস করে জানান যে টাকা ব্যাংকে রাখা ভালো না লোন নেওয়া ভালো। যে টাকা সঞ্চয় করাকে ধনী হওয়া বলে, না ব্যাংক থেকে ঋণ নেওয়াকে ধনী হওয়া বলে? মানে ব্যাংকে টাকা সঞ্চয় করাটাকে ধনী হওয়া বলে। ইন্দ্রাণীর কাছে কি মনে হয়? টাকা তাহলে তো আমার টাকার পরিমাণ আরো বাড়বে। লোন যেটা আমি তুলছি তার থেকে এভারেজে আমার টাকার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, তো আমি তখন তো আরো বেশি সঞ্চয় করতে পারবো। আচ্ছা, 2জনের উত্তর 2 রকম। পান্না বলেছে যে ব্যাংকে টাকা ধনী হওয়ার জন্য ব্যাংকে টাকা সঞ্চয় করা ভালো। ইন্দ্রাণী বলেছে না, ঋণ নিলেই ধনী হওয়া ভালো যদি সেটাকে সম্পদে কনভার্ট করা যায়। তো আপনাদের কি মতামত জানাবেন। আমার বিষয়টাতে আমি পরে আসছি। এখন আমি আসি যে 5 বছরে ধনী হতে হবে। এটা 5 বছরের, প্রথম হচ্ছে 5 বছরের প্রজেক্ট। আমি 10 বছরের প্রজেক্ট নিয়ে পরে আলোচনা করতেছি। আমি ধরেন আমি 16 বছর বয়স্ক একটা মানুষ নিয়ে আলোচনা করতেছি, অথবা আমরা 18 বছর বয়স্ক একটা মানুষের ধনী হওয়ার জার্নিটা আমি দেখাতে চাচ্ছি, অথবা 20 বছর বয়স্ক মানুষের একটা ধনী হওয়ার জার্নিটা আমি দেখাতে চাচ্ছি। আসলে 16 বছরে হবে না, কারণ লিগাল পেপার, কাগজপত্র 16 বছর একজন বয়স্ক ভোটার আইডি কার্ড এগুলো তো থাকে না। তাহলে আমার জার্নিটা শুরু করতে হবে অ্যাকচুয়ালি 18 বছর থেকে। হ্যাঁ, ইট উড বি বেটার যদি এটা 16 বছরেই আমাদের অবশ্য জন্ম নিবন্ধন তো থাকে, ওটা দিয়েও বোধহয় হয় নাকি? হ্যাঁ, আচ্ছা। তো 16, 18, 20, 25, 30, আমি 30, 40, আমি 40 পর্যন্ত ধরলাম যে আমি ধনী হওয়ার জার্নি শুরু করব। সর্বোচ্চ বয়স হচ্ছে 40 পর্যন্ত। আচ্ছা, শুরু করি। প্রশ্ন আসতে পারে যে আমার তার জন্য কি শিক্ষা লাগবে। শিক্ষা ক্লাস 8 পাস। আমি ধরে নিচ্ছি সবাই এখানে 40 বছর যার বয়স তারও ক্লাস 8 পাস, প্রত্যেকে ক্লাস 8 পাস। কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। মানে পড়াশোনায় ঘাটতি থাকলে, মানে সত্য হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি, ইউ রিড ভ্যারাইটি থিংস, মানে মাল্টিফারাস এডুকেশান, ফর ইনফর্মাল এডুকেশান ইউ গেট এভরিডে। কিন্তু ফর্মাল এডুকেশান 8 পাস, এসএসসি পাস, ইন্টার পাস, মাস্টার্স পাস, এইটা খুব একটা অসুবিধা নাই। তাহলে ধনী হওয়ার জার্নিটা স্টার্ট করি। কোন জায়গা থেকে স্টার্ট হবে? যে কয় টাকা পুঁজি নিয়ে? পান্না, কয় টাকা পুঁজি নিয়ে? জোরে বলবা, কয় টাকা পুঁজি নিয়ে? কারণ আমার বুকে মাইক্রোফোন আছে, তোমাদের সাথে মাইক্রোফোন নাই। অনেক জোরে না বললে এটা ক্যাচ করবে না। মানে তুমি 10,000 টাকা পুঁজি নিয়ে জার্নি করবা। ইন্দ্রাণী, তুমি কয় টাকার পুঁজি নিয়ে জার্নি করবা? শুরুটা করবা জোরে।
20,000 টাকার পুঁজি নিয়ে জার্নি করবা। আমার সামনে যে দুজন বসে আছে, পান্না বলেছে ও জার্নিটা শুরু করবে 10,000 টাকা নিয়ে, ইন্দ্রাণী বলেছে ও জার্নিটা শুরু করবে 20,000 টাকা নিয়ে। আচ্ছা, একজন তো আমার পাশে আসতে পারো, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে চলে আসো, আসো আসো আসো, আরে আসো আসো, কথা বলতে সুবিধা হবে, মানে হ্যাঁ জানি, আসো, অসুবিধা নেই। আচ্ছা, পান্না 10,000 টাকা, ধরো তোমার কাছে কোনো টাকা নাই, শূন্য টাকা, তুমি 10,000 টাকা কোথায় পাবো? এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ যার টাকা নেই তাকে কেউ টাকা দিতে চায় না। এটা আমি কোনো রিলেটিভের কাছ থেকে বা কোনো বন্ধুদের কাছ থেকে যদি হাবলাত বরাত করে 10,000 টাকা ম্যানেজ করবো। আচ্ছা, তুমি এখানে আসলো কি ক্যামেরায় আসবে? তুমি কে পেশে আসলে? হ্যাঁ, আচ্ছা, তুমি 20,000 টাকা কোথায় পাবো? টিউশন আর আদার্স অন্য কোনো কারো কাছ থেকে ধার নিয়ে, মানে তোমার বক্তব্য হচ্ছে 20,000 টাকা ম্যানেজ করা সম্ভব। যেকোনোভাবে, হ্যাঁ। পার্টনার বক্তব্য হচ্ছে কি 10,000 টাকা ম্যানেজ করা মানে সম্ভব, মানে তুমি ধরে নিচ্ছ তোমার পুঁজি লাগবে 10,000, ও ধরে নিচ্ছে পুঁজি লাগবে 20,000, ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, এমন মানুষও, আমরা তো কথা বলতেছি সবার ধনী হওয়া নিয়ে, আমরা কিন্তু একজন মানুষকেও বাদ দিচ্ছি না, তাই না? সবার ধনী হওয়া নিয়ে কথা বলছি। তাহলে এমনও তো মানুষ আছে যাদের পক্ষে 10,000 20,000 ম্যানেজ করা সম্ভব না, আছে না? হ্যাঁ, তাহলে যাদের কাছে 100 টাকাও নাই। তাহলে আমি সর্বনিম্ন পুঁজিটা ধরতেছি 1,000 টাকা। আমি জার্নিটা শুরু করব, আমি ধনী হওয়ার জার্নিটা শুরু করব 1,000 টাকা দিয়ে। এটা কি সম্ভব? মানে 1,000 টাকা পুঁজি নিয়ে কি কোনো কিছু করা সম্ভব? স্ট্রাগল হয়ে যায়, খুব একটা অসম্ভব হয়ে যায়। 1,000 টাকা দিয়ে, মানে এই সময় 1,000 টাকা দিয়ে পুঁজি নিয়ে ব্যবসা করা খুব কঠিন। কিছুই হয় না 1,000 টাকা পুঁজি নিয়ে। আচ্ছা, যে মানুষ, ধরো তোমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, তোমার একটা রিলেটিভ সার্কেল আছে, ইউ হ্যাভ গট এডুকেশন ফ্রম এ ইউনিভার্সিটি, ইন্দ্রাণী সেম, she has a friend circle, relative circle, she has education, but the person who has no education, no strong relative, friend circle, হ্যাঁ, তার পক্ষে তাহলে সে কিভাবে ধনী হবে? আমাদের আলোচনাটা তো শুধুমাত্র তোমার আমার জন্য না, তাদের জন্য, তার জন্য তো আমার সলিউশন খুঁজতে হবে। আমি তো বলতেছি এভরিবডি ক্যান বি রিচ। আচ্ছা, এমন কোনো সিস্টেম কি সোসাইটিতে এক্সিস্ট করে যে ছিন্নমূল মানুষকেও লোন দেয়? হ্যাঁ, হুম, হ্যাঁ, যার কিচ্ছু নাই তাকেও লোন দেয়, এমন কোনো সিস্টেম কি এক্সিস্ট করে? আছে। কে দেয়? তারা কিছু এনজিও আছে, তারা লোন দেয়, বাট তারা কিন্তু সঞ্চয় সেখানে দেখাতে হয় সঞ্চয় ব্যতীত লোন দেয় না। না, কিছু সঞ্চয় যেখানে দেখাতে হয়। তাহলে তো সেই একই প্রশ্ন চলে আসতেছে, যে সঞ্চয় থাকলে আমি লোন নিতে যাবো কেন? আমি তো সেই সঞ্চয় দিয়েই বিজনেস স্টার্ট করব। সঞ্চয়টা খুব নমিনাল। হ্যাঁ, সঞ্চয়টা 100 টাকা 100 টাকা 100 টাকা 200 টাকা এরকম সঞ্চয় দেওয়ার পর তারা লোন দেয়। 5,000 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে, একজন ছিন্নমূল মানুষের যার একটা অ্যাড্রেস আছে অ্যাটলিস্ট, তার পক্ষেও 5,000 টাকা লোন ম্যানেজ করা সম্ভব। মানে 5,000 টাকা ম্যানেজ করা সম্ভব না এমন মানুষ খুব এখন কম, তাই না? আচ্ছা, 1,000 টাকা ম্যানেজ করা সম্ভব না, তার আসলে ধনী হওয়ার প্রয়োজন নাই। মানে 1,000 টাকা ম্যানেজ করা সবার পক্ষে সম্ভব। তাহলে আমি জার্নিটা প্রথমে 10,000 টাকা নিয়ে পরে শুরু করি। আমি প্রথমে জার্নিটা শুরু করি, চলতেছে 1,000 টাকা নিয়ে শুরু করি। আচ্ছা, আগে ওই জিনিসটা এখন ভেঙে আসে যে ধনী হওয়া মানে কি ঋণ নেওয়া বোঝায় নাকি টাকা সঞ্চয় করা বোঝায়? আমি এক্ষেত্রে পান্নার পক্ষ নিতে পারতেছি না। ধনী হওয়া মানে টাকা সঞ্চয় করা বোঝায় না, ধনী হওয়া মানে হচ্ছে ঋণ নেওয়ার ক্যাপাবিলিটি। ধনী হওয়া মানে হচ্ছে ঋণ নেওয়ার ক্যাপাবিলিটি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণী, এটা কি জানো? হ্যাঁ, যারা ধনী হয়েছে সবাই। পৃথিবীতে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, মানে এভরিবডি ঋণী, মানে ঋণী ছাড়া কোনো মানুষ নেই। তোমার কি মনে হয় বিল গেটস ঋণী না? বিল গেটসই তো ঋণ করে তারপর ধনী হয়েছিল। প্রথমে কার কাছে জানি ঋণ চাইছিলেন, ওনাকে দিছিল না। মানে সবাই ঋণী। তো যখন মানুষ অনেক ধনী হয়ে যায়, অনেক 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 ধনী হয়ে যায়, তখন তার কাছে ঋণী আসলে কে? তার কাছে ঋণী কে? ধরো বিল গেটস, মার্ক জাকারবার্গ, তারপরে ওই যে সে টুইটারের বর্তমান মালিক, এক্সের বর্তমান মালিক, তাই না, কি নাম? হ্যাঁ, মুকেশ আম্বানি, যেই বলো, এদের এখন অনেক টাকা, অনেক টাকা। এদের কাছে ঋণী কে? সরকার। এদের কাছে ঋণী এখন সরকার। সরকার, সরকার মানে কি? জনগণ। জনগণ। সরকার মানে জনগণ।
কিন্তু এরা এই ফাঁদে জনগণকে আর সরকারকে ফেলছে কিভাবে? টাকা সঞ্চয় করে করে না ঋণ নিয়ে নিয়ে? ঋণ নিয়ে নিয়ে। তাহলে ধনী হওয়া মানে টাকা সঞ্চয় করা না। ধরো তুমি ব্যাংকে 10 কোটি টাকা সঞ্চয় করছো, ব্যাংকে 10 কোটি টাকা সঞ্চয় করাও কিন্তু খুব ডিফিকাল্ট। ব্যাংক চাইবে তুমি সঞ্চয় করো, কিন্তু সঞ্চয় করাটা খুব ডিফিকাল্ট। খোঁজখবর দিতে হয়, অনেক কিছু করতে হয়। তুমি ওই তোমার নিজের 10 কোটি থেকে তুমি কি 50 লাখ টাকা ইচ্ছা মতো যে তুলে আনতে পারবা? মনে হলো যে আজকে সকালে আমার তো ব্যাংকে 10 কোটি টাকা আছে, আমি সকাল 10টায় যে 50 লক্ষ টাকা তুলে আনতে পারবা? না, সেটা মনে হয় যাবে না, পারবা না। সেখানে বাধ্যবাধকতা আছে। তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি তুমি অ্যাট এ টাইম তোমাকে দরখাস্ত করতে হবে, তোমাকে জানাতে হবে। তোমার টাকা, কিন্তু তোমাকে অনেক কিছু তোমাকে করতে হবে। ব্যাংক ছুটি থাকতে পারে না। কিন্তু তোমার সিন্ধুকে যদি সোনা ভরা থাকতো, তাহলে কি তুমি সোনা বেচে 50 লাখ টাকা বের করে আনতে পারতে না? তাহলে ব্যাংকে যে টাকা রাখলো সে ধরা কার কাছে? ব্যাংকের কাছে। আর ব্যাংক থেকে যে ঋণ নিল তার কাছে ধরা কে? ব্যাংক। তাহলে ধনী হওয়া মানে হচ্ছে আসলে ঋণ নেয়ার ক্যাপাবিলিটি। তাহলে যে 1000 টাকা দিয়ে বিজনেস শুরু করলো, তার কি ঋণ নেওয়ার ক্যাপাবিলিটি আছে? ঘোরানোর দরকার নেই, এটা ফিক্স থাকে। 1000 টাকা দিয়ে যে বিজনেস শুরু করলো, তার কি ঋণ নেওয়ার ক্যাপাবিলিটি আছে? কোনো ব্যাংক তাকে ঋণ দিবে? না, হুম না। 1000 টাকা দিয়ে কী বিজনেস শুরু করবো, এটা আগে ভাঙো। আমি 5000 10,000 টাকা পরে আসি। তোমার 10, ইন্দ্রাণীর 20। তোমরা এখানে আমার সাথে বসছো, তোমার ধনী বানায় দিতে হবে আজকে। মানে 5 বছরের মধ্যে তোমাদেরকে ধনী বানায় তো আমার উঠতে হবে। আমি সেটা বানায় উঠবো যে তোমরা 5 বছর পরে অন্তত 1-2 কোটি টাকার মালিক। এটা আমি বানায় দিয়েই উঠবো। কিন্তু যার কাছে 1000 টাকা আছে, সে কি শুরু করবে? বর্তমান যে বাস্তবতা, এখানে 1000 টাকা দিয়ে কোনো ব্যবসা হয় না। হয় পানের দোকান হয়, শীতকালে রাস্তায় যারা পিঠা বিক্রি করে তার পুঁজি কত? তারপর হ্যাঁ, 500 টাকা 1000 টাকায় সেটা করা যায়। কোনোভাবেই 500 টাকা 1000 টাকার বেশি না। তার একটা মাটির চুলা, তার একটা মাটির চুলা, 2 কেজি চাল, আর কয়েকটা লাকড়ি, আর একটা সরা, একদিন 500-1000 টাকা অনায়াসে তার কিন্তু 1000 টাকা। তুমি 1000 টাকার বিজনেস, আমি তোমাকে 100টা বের করে দিব। যে এক ঝুড়ি কলা নিয়ে বসছে, ওর পুঁজি কত? তারপর 1000 টাকা, হ্যাঁ। 1000 টাকা বেশি না, যে টেবিলের উপরে সবজি নিয়ে বসছে, ওর পুঁজি কত? সেটাও মানে 1000 টাকার বিজনেস অনেক আছে। যে একটা টং দোকানে চায়ের দোকান দিচ্ছে, তার পুঁজি কত? সে শুধু 4টা বাঁশ খাটায়, উপরে একটা তাঁবু খাটাইছে, আর 2টো কেটলি কিনছে, চা তাকে বাকি দিয়ে গেছে, চিনি বাকি, সব বাকি। হ্যাঁ, বর্তমানে ক্যাপিটালিস্ট সিস্টেমে কিছু সুবিধাও আছে। চা বাকি দেওয়ার লোক আছে, চিনি বাকি দেওয়ার লোক আছে, তার পুঁজি কত? 1000। এখন কথা হচ্ছে, তুমি 1000 টাকা দিয়ে বিজনেস শুরু করলো, তো এখন তোমার তো খাইতে হবে। আমি কিন্তু 18 বছর বয়স্ক একটা ছেলে, মাত্র 7-8 পর্যন্ত পড়ছে, যার পুঁজি মাত্র 1000। প্রথমে এরকম একটা মানুষকে আমি ধনী বানাচ্ছি, ছেলে বা মেয়ে। দেখো তার কি আছে? অসম্ভব শারীরিক শক্তি আর এডুকেশান। কি এডুকেশান? এই যে ধনী হওয়া যায় টাকা ছাড়া। ধনী হওয়া মানে কি? তার পড়াশুনো থাকতে হবে, পড়াশোনার মধ্যে না থাকলে হবে না। সে বোকা হইলে হবে না। হ্যাঁ, তার ড্রিম থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, শারীরিক শক্তি থাকতে হবে। একজন 18 বছর বয়স্ক মানুষের এগুলো আছে। 8 পর্যন্ত পড়ছে মানে তার স্মার্টফোন, তার থাকুক বা না থাকুক, স্মার্টফোন বোঝার ক্যাপাসিটি তার হয়ে গেছে। পৃথিবী মোটামুটি তার হাতের নাগালে, পড়াশোনার ক্ষমতা তার হয়ে গেছে। এখন তার শুধু জানতে হবে যে হোয়াট আর দ্য স্টেপস, তাই না, টু বি এ রিচ পারসন। এখন স্টেপসগুলা কি? সে চায়ের দোকান তুমি যে কোনো একটা দোকান তাকে দিয়ে শুরু করাও। কি শুরু করাবা? পিঠার দোকান, কলার দোকান, সবজির দোকান, চায়ের দোকান, হোয়াট এভার একটা দোকান তাকে দিয়ে শুরু। অথবা বুকে ঝুড়ি ঝুলায় বাদাম বেচতে কয় টাকা লাগে? 500 টাকা বেশি লাগে? এরকম অনেক পেশা আছে যেটা 1000 টাকার। চায়ের দোকান থেকে শুরু করা যায়। পিঠার দোকান আবার শীতকাল ছাড়া চলে না। পিঠার দোকান সাধারণত মহিলারা করে। আচ্ছা, তাহলে আমি ছেলেটাকে, আমি মহিলা ধরবো, আমি আগে পুরুষ ধরলাম, ছেলেটা ধরো পুরুষ, হ্যাঁ, বা মহিলা। চায়ের দোকান তো মহিলারা দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তাকে দিয়ে কি দোকান দেওয়া? বা চায়ের দোকান। আচ্ছা, কফি টফি এত কিছু দরকার নেই, একদম সিম্পল চায়ের দোকান দেওয়ালাম। তার দিনে কত ইনকাম হবে? 200, 300, 400, 500 এরকম তো না? হ্যাঁ, 200, 300, 400, 500 একটা কিছু ইনকাম হবে। আচ্ছা, ওরা বয়স 18 বছর, ও কি বিয়ে করছে? জেনারেলি করে নাই। ওর মা বাবা কি এখনই ওর কাছ থেকে কোনো ইনকামের আশা করে?
জেনারেলি করে না। করে না। মানে এতিম টেতিম না হইলে, আর এতিম হলে তো সমস্যা নেই, মা বাবাও নাই, কাউকে খাওয়ানোর কিছু নাই। আর 18 বছর বয়স্ক একটা ছেলে বা মেয়ের মা বাবা তো কর্মক্ষম, তার বয়স তো বেশি না, বৃদ্ধ হয়ে পারে নাই, না, তাহলে তার ওইসব বার্ডেন এখনও যুক্ত হয়নি। সোসাইটি কি তার কাছ থেকে এখনও কিছু আশা করে? না। তার কাছ থেকে কি কোনো মসজিদ মন্দির এসে কন্ট্রিবিউশন চাইবে? চাইবে না। সে যেহেতু ছোট্ট একটা টং চায়ের দোকান করে, তার কাছে কি চাঁদাবাজরা আসবে? আসবে না। তাহলে তার যদি 200 টাকা ইনকাম হয়, 200 টাকায় তার নিট প্রফিট, ওখানে কেউ ভাগ বসাচ্ছে না, ফ্যামিলি না, মা বাবা না, অন্য কেউ না। আমি ধরে নিচ্ছি সে একটা ইন্ডিপেন্ডেন্ট পারসন, ওই প্রবলেমগুলো তার নাই। তার সারাদিনের খরচ কত? সে তো বাবার ঘরেই থাকে, বাবা মার সাথেই থাকে, তার খরচ কত? ধরলাম 100 টাকা, মানে সে তো খাচ্ছেও ঘরে যেয়ে, ধরলাম খরচ 100 টাকা, জমতেছে কত? 100 টাকা। হ্যাঁ, এখন তার ড্রিমটা কি থাকতে হবে ধনী হতে গেলে? এই হলো তার সিস্টেম, তার প্রাথমিক সিস্টেম তৈরি হয়ে গেল। এখন তার ড্রিমটা কি থাকতে হবে, তার পড়াশোনা কি থাকতে হবে, স্বপ্ন কি থাকতে হবে? আমি বলছি তার এডুকেশন, ফর্মাল এডুকেশন দরকার নাই, তার এখন স্বপ্ন কি হবে, ধারাবাহিকভাবে তার স্বপ্নগুলো এখন কি হবে? তার প্রথমে জানতে হবে যে ধনী হতে গেলে পড়াশোনা থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, 1 নম্বরে জানতে হবে এটা। পৃথিবী সম্পর্কে ধারণা থাকতে হয়। 2 নম্বরে জানতে হবে ধনী হতে গেলে বিজনেস করতে হয়। 3 নম্বরে জানতে হবে বিজনেস করতে গেলে পুঁজি লাগে। পার না, কি বলছি? তাকে 1 নম্বরে জানতে হবে ধনী হতে গেলে পৃথিবী সম্পর্কে ধারণা রাখতে হয়। পৃথিবী সম্পর্কে ধারণা রাখতে গেলে পড়তে হয়, শিক্ষা লাগে। 2 নম্বরে ধনী হতে গেলে বিজনেস করতে হয়, উদ্যোক্তা হতে হয়। 3 নম্বরে উদ্যোক্তা হতে গেলে পুঁজি লাগে। তাহলে এই 3টা জিনিস কি তার পক্ষে অ্যাকোয়ার করা, অর্জন করা সম্ভব? সে তো 8 পাস, সে তো পড়তে পারে, পড়তে জানে না? অনায়াসে সম্ভব। সে পড়তে জানে, তাহলে কিসে পড়বে? এখন কি বইয়ের যুগ? এখন কি বই কিনে কিনে এনে পড়া সম্ভব? এখন যুগ তো স্মার্টফোনে পড়ার যুগ। তাহলে এখন তার প্রথম ড্রিম কি? একটা স্মার্টফোন কেনা। কিন্তু তার স্মার্টফোন কেন কিনতেছে, উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকতে হবে যে স্মার্টফোনটা আমি কিনতেছি ধনী হওয়ার জন্য। এই যে আমি 10,000 টাকা ইনভেস্ট করতেছি, এটা কিন্তু আমি পড়াশোনা করার জন্য, বিশ্ব সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। আমি কোনোভাবে এটা দিয়ে সময় নষ্ট করার জন্য এটা কিনতেছি না। ওর আগে এই জিনিসটা পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, এখন আর স্মার্টফোন কিনতে কতদিন লাগবে? 100 টাকা করে যদি দিনে জমে না, 3,000 টাকায় তো হবে, পুরনো একটা হবে, পুরনো একটা হবে কিনা, মানে কোনো মতে একটা হবে কিনা, মানে 2 মাসে পারবে, 2 মাসে পারবে। 2 মাসে পারবে। আচ্ছা, 2 মাসে স্মার্টফোন হয়ে গেল, তাহলে সে তার স্টাডি সার্কেল শুরু হয়ে গেল। চায়ের দোকানে সবসময় তার ভিড় নাই। 200 টাকা ইনকাম যে চায়ের দোকানে, সেই দোকানে সবসময় ভিড় নাই, তাহলে ইনকাম হয়তো 1,000-1,200 টাকা। ইনকাম তো বাড়বে, 300 হবে, 400 হবে, 500 হবে। তাহলে তার পড়াশোনার সমস্যার সমাধান হয়ে গেল। 1 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল যে আমার পড়াশোনা, বিজনেস করতে গেলে, উদ্যোক্তা হতে গেলে পড়াশোনা করতে হবে, বিশ্ব সম্পর্কে জানতে হবে। 2 নম্বর কি বলছিলাম? পুঁজি। না, ব্যবসা করতে হয়। চায়ের দোকানটাকে কি একটা ব্যবসা বলা চলে? ব্যবসাই তো। ব্যবসা। কিন্তু চায়ের দোকানে কি লোন হয়? ব্যাংক লোন হয়? না, যখন একটা যদি ঘর দেখায়, একটা প্রতিষ্ঠান দেখাতে পারে, তাহলে তো ব্যাংক লোন দেয়। চায়ের দোকানে হবে সমিতির লোন, ছোট ছোট এনজিওর লোন। এনজিও সমিতি থেকে লোন নিয়ে কি ব্যবসা বাড়ানো আসলে সম্ভব? সেটা নির্ভর করে হচ্ছে রেগুলার ইনকামের উপরে। যদি রেগুলার ইনকাম হয় তাহলে সম্ভব না। এনজিওর লোন, সমিতির লোন, এগুলো ট্রাপ। তুমি 50,000, 1 লাখ নিবা, দিবা, এর সুদের হার অনেক বেশি। এগুলো তোমার প্রতিদিন, আজকে লোন দিল, 7 দিন পরে চাওয়া শুরু করলো, তাহলে ওই টাকা দিয়ে কাজে লাগায় কিছু একটা করা খুব ডিফিকাল্ট। এনজিওর লোনগুলো, সমিতির লোনগুলো তোমাকে চরম বিপদ থেকে হয়তো মাঝে মাঝে উদ্ধার করবে, কিন্তু এটা দিয়ে তুমি বিজনেসম্যান হতে পারবা না। তো তোমাকে তাহলে বিজনেসম্যান হওয়ার সাথে আমি আর একটা শর্ত এখন জুড়ে দিলাম, আমার স্টাডি করতে হবে, পড়াশোনা থাকতে হবে। 2 নম্বর ধনী হওয়ার জন্য বিজনেসম্যান হতে হবে। 3 নম্বর আমার পুঁজি থাকতে হবে। আমার আর একটা জিনিস লাগবে বিজনেসম্যান হতে গেলে, আমার ব্যাংকের সাথে রিলেশন, ব্যাংক লোন নেয়ার ক্যাপাসিটি। আমি প্রথমে বলেছিলাম ধনী হওয়া মানে হচ্ছে ব্যাংক লোন নেয়ার ক্যাপাসিটি, এবং সেই ক্যাপাসিটিকে প্রতিদিন একটু একটু করে বাড়ানো, প্রতিদিন একটু একটু করে বাড়ানো। এখন সেই 18 বছর বয়স্ক ছেলেটা চায়ের দোকান করে, তাহলে ও পড়াশোনা করে এতদিনে জেনে ফেললো যে আমার চায়ের দোকান করে আমি ব্যাংকের সাথে রিলেশন তৈরি করতে পারবো না।
ওই টং চায়ের দোকানের সাথে দিয়ে আমার ব্যাংকের সাথে রিলেশন হবে না, তাহলে ওকে এখন কী করতে হবে? বলো। সমিতি থেকে লোন নিয়েছি আমি। না না, সমিতির লোন দিয়ে তো আমার হচ্ছে না। সমিতির লোন শোধ করতে গিয়ে আমি তো ট্র্যাপে পড়ে যাবো। আগেই আমি সমিতির লোন নিয়ে বিপদে পড়বো না তো। এখন ওর 200 টাকা ইনকাম, স্মার্টফোন কেনা শেষ, এখন তো ইনকাম তো আরও জমতেছে 100 টাকা করে। তাহলে একটা সময় 100 টাকা করে করে কিন্তু 10,000 টাকা জমবে না? 10,000 টাকা, ও একটা 18 বছর বয়স্ক ছেলে, ওর তো রোগ শোক জরাব্যাধি কম নাই, তাহলে ওর পক্ষে সম্ভব। যখন 10,000 টাকা জমবে, ও তো পড়াশোনা করতেছে, ও জানে স্টেপগুলো কী কী করতে হবে, তখন আর কি চিন্তা করতে হবে যে আমার এমন একটা ব্যবসা এখন শুরু করতে হবে যে ব্যবসার একটা কি আছে, আইডেন্টিটি আছে, যে ব্যবসার একটা আইডেন্টিটি আছে। 10,000 টাকা কি কোনো আইডেন্টিটি বেসড বিজনেস শুরু করা যায়? মানে ব্যাংক রিকগনাইজ করে এমন কোনো ব্যবসাকে 10,000 টাকায় শুরু করা যায়? মনে হয় হুম, আমার মনে হয় না। ইন্দ্রাণী? 10,000 টাকা ব্যাংকে ইনভেস্ট করে মানে সোসাইটি সম্পর্কে তোমাদের ধারণা কম। বলো, ব্যাংক রিকগনাইজ করে এমন কোনো বিজনেস 10,000 টাকা শুরু করা যায় কিনা? 10,000 টাকায় আমার মতে মনে হয় হাঁস মুরগির বিজনেস দেখায় যায় কিনা। হাঁস মুরগির খামারও 10,000 টাকায় হবে না। হবে না। ব্যাংকের সাথে রিলেশন হয় এমন কোনো বিজনেস কি 10,000 টাকায় হবে? আচ্ছা, ওর একটা ঘর প্রথমে কি, আমার একটা ওর একটা অ্যাড্রেস লাগবে। আচ্ছা, 10,000 টাকায় এমন ব্যাংক লোন দেয় কিনা যায় না, মাসের ব্যবসা শুরু করা যায়। মাছের ব্যবসা শুরু করা যায়। সকালে বিক্রি করে সকালে কিনে বিকালে বিক্রি করে। মানে সেটা 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 শুরু করতে গেলে তো তোমার একটা মার্কেটে ঢুকতে হবে। যখনই ও মার্কেটে ঢুকবে তখন তো ও একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যাবে, তখন চাঁদাবাজ আসবে, ওইখানকার অথরিটি আসবে, অন্য মাছের দোকানদাররা ওকে ডিস্টার্ব করবে। স্ট্রাকচারের মধ্যে ঢোকার ক্ষমতা তোর এখনও হয় নাই। 10,000 টাকা নিয়ে কোনো কাঠামো, বাংলাদেশের যে কাঠামো, আমি তো বাংলাদেশের কাঠামো থেকে ধনী হওয়ার কথা বলছি। এই কাঠামোয় 10,000 টাকা নিয়ে ঢুকলেও 10,000 টাকা ফেলে ওকে পালাই যেতে হবে। ও 10,000 টাকা হওয়া হয়ে যাবে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে, ও কিছু করতে পারবে না। ওকে কাঠামোর বাইরে থেকেই আরও শক্তিশালী হতে হবে। তাহলে কাঠামোর বাইরে থেকে 10,000 টাকা কিছু শুরু করা যায়। ধরো ওর প্রথম 2 মাসে ও মোবাইল কিনছে, পরের 3 মাসে 10,000 টাকা জমাইছে। আমার তো কোনো আইডিয়া নাই। তা তুমি তো, আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি, কারণ তুমি বলছিলে 10,000 টাকা তোমার পুঁজি। তা তোমার পুঁজি 10,000 হলে তোমার আইডিয়া নাই কেন? তুমি 10,000 টাকা দিয়ে কী করবা? আমার পুরোই ছিল, 10,000 টাকা আসলে সম্ভব না। ও সারেন্ডার, ও সারেন্ডার। তাহলে এটা নেই 20,000 টাকা, তুমি তোমার পুঁজি 20,000। 20,000 টাকা দিয়ে কি শুরু করা যায় যেটা দিয়ে ব্যাংক রিলেশন সম্ভব, ব্যাংক রিকগনাইজ করবে এমন কিছু কি 20,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব? বিশেষ করে মেয়েদের ওই যে কুটির শিল্প, যে এটা হাতের কাজ, হাতের নকশা কাজ, এই যেমন ড্রেস, এটা মেয়েরা খুবই কেনে। নকশি খাতা আমাদের গ্রামাঞ্চলে খুব চলে, এগুলো আমি হচ্ছে করতে পারি। 20,000 টাকায় ঘর নিয়ে করা সম্ভব? ব্যাংক তো তোমার অ্যাড্রেস না থাকলে তোমাকে রিকগনাইজ করবে না। আমি 20,000 টাকায় প্রথমত কোনো ঘর না নিয়ে শুরু করলাম, পরবর্তীতে আমার টাকা মানে যখন বাড়বে, যখন আমি সেই লেভেলে যাব, তখন আমি একটা ঘর নিলাম। তাহলে একটা কনক্লুশন আমরা পেলাম, 10,000 টাকার 20,000 টাকা নিয়ে এমন কোনো বিজনেস শুরু করা যায় না যেটার সাথে ব্যাংক রিলেশন তৈরি করা সম্ভব। আচ্ছা, ও চায়ের দোকান করছে, ও যে টাকাগুলো দিনে যে 100 টাকা জমতেছে, ওর যে মাসে 3,000 টাকা জমতেছে, এটাও কোথায় রাখে? নিজের কাছেই রাখি। নিজের কাছে রাখে। নিজের কাছে না রেখে যদি ওটা স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট খুলে তো স্টুডেন্ট অ্যাকাউন্ট দরকার না, ও তো স্টুডেন্ট না। নিজের কাছেই টাকা রাখি। না, ওর নিজের কাছে কেন রাখবে? ও তো ওকে তো স্টাডি করতে বলা হয়েছে, ওকে বলা হচ্ছে ব্যাংক রিলেশন। তার মানে ব্যাংক রিলেশন মানে কি শুধু ব্যাংক থেকে লোন নেওয়া বোঝায়? না। ব্যাংকে নিজের একটা অ্যাকাউন্ট করা মানেও তো ব্যাংক রিলেশন। আমি বারে কিন্তু আমি তো ব্যাংক লোন বলিনি, আমি বলেছি এমন একটা বিজনেস তোমাকে কোঅপারেট করতে হবে যেটা দিয়ে ব্যাংক রিলেশন সম্ভব। ব্যাংক রিলেশন তো তোমার সঞ্চয়ের মাধ্যমেও শুরু হতে পারে। তাহলে প্রথমেই ও লোন নিতে পারতেছে না, ওকে কি করতে হবে? যে 100 টাকাও দিনে ইনকাম করতেছে, মাসে 3,000 টাকা, এটাও কোথায় রাখবে? কোনো সমিতিতে রাখা যাবে না, কোনো এনজিওতে রাখা যাবে না, কারণ এনজিও সমিতি আর বিজনেস বড় করার সুযোগ দিবে না। ওরা আজকে লোন দিয়ে কালকে টাকা চাওয়া শুরু করবে। তাহলে ও কোথায় টাকা রাখবে? ব্যাংকে। এমন একটা ব্যাংক ওকে বেছে নিতে হবে যে ব্যাংকটা এ ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের, সহায়তা করে। তাহলে ওর পড়াশোনা কেন লাগতেছে? ওর পড়াশোনা করে এটা জানতে হবে যে কোন ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের
সহায়তা করে কৃষি ব্যাংক, কিন্তু কৃষি ব্যাংকের লিমিটেশন আছে, তারা কৃষি রিলেটেড বিজনেসে, কৃষি রিলেটেড ফার্মিং বা বিজনেসে সহায়তা করে। তাহলে ওর তো কৃষি রিলেটেড নাও করতে পারে, তাহলে এটা লিমিটেশন আছে। তাহলে আমাকে ওর এমন একটা ব্যাংকে যেতে, তাহলে পড়াশোনা না থাকলে কি এটা সম্ভব? তাহলে পড়াশোনা আর লাগবে। ব্র্যাক ব্যাংক, না, ব্র্যাক ব্যাংক কি ছোট ছোট উদ্যোক্তাদের হেল্প করে, লোন দেয়? আমার জানা নেই। জানা নাই। তাহলে কোন ব্যাংকে ওর, ও এমন একটা, ও যে কোনো একটা ব্যাংকে যদি সঞ্চয় করে, কারণ যেখানে সঞ্চয় করতেছে ওখানেই তো একটা রিলেশন হবে। ক্ষুদ্র পরিসর কর্পোরেশন, হোয়াট এভার, যে ব্যাংকেই যা করে স্টাডি করে বের করতে হবে যে কোন ব্যাংক এই সুযোগগুলো দেওয়ার পসিবিলিটি আছে, 20,000, 30,000, 50,000, 1 লাখ লোন দেয়। ঠিক আছে, আমি কোনো ব্যাংকের নাম বললে সেটা আবার অ্যাডভার্টাইজ করা হবে, এই জন্য আমি কোনো ব্যাংকের নাম বলতে যাচ্ছি না। তাহলে ও প্রতি মাসে 3,000 টাকা করে জমায়। তাহলে ওর টার্গেট কি? ও কি চায়ের দোকানই কন্টিনিউ করবে, নাকি ও ধনী হতে চায়? চায়ের দোকান দিয়ে তো আর কোটিপতি হওয়া যাবে না, যাবে? ও তো ধনী হতে চায়। কয় বছরে ধনী হতে চায়? ওর টাইম লাইন কত? ওর বয়স এখন 18। না না, ওর 18 বছর বয়স, ওকে ওর শিক্ষা মাত্র ক্লাস 8। ওর টাইম লাইন তুমি 5 বছর কেন দিবা? ওর শর্টকাট মানে 10 বছর। ওর 10 বছরেই তো 28 বছর হবে। তুমি 30-এর মধ্যে বাংলাদেশে কোটিপতি হয়ে যাও। চাকরির বয়সই তো, চাকরিতে ঢোকার বয়সই তো 30। তুমি চাকরিতে ঢোকো 30-32, মানে 30 তো লিগাল এজ। তাহলে ইলেগাল এজ ধরলে তো 32। তুমি চাকরিতে ঢোকো 32 বছর বয়সে 30,000 টাকা বেতন পাওয়ার জন্য, বা আরও কম বা একটু বেশি। সেখানে ও 18 বছর বয়স, ও মাত্র 8 পাস। ওর শর্টকাটে ধনী হওয়া মানে তো তোমার 10 বছর দিতেই হবে। তার মানে কি 10 বছর হাতে আছে। তাহলে 1 বছরেও কত জমাতে পারবে? 3 বারং 36,000। ব্যাংকেও কত জমাতে পারবে? 36,000। ধরো মোটামুটি, কারণ ওর ইনকাম তো 200 তো সীমাবদ্ধ আসলে থাকবে না, বাড়বে না। তো ধরো 1 বছরও 50,000 টাকা জমালো। 50,000 টাকা দিয়ে একটা ঘর নিয়ে একটা বিজনেস শুরু করা যায়? এবার যায়। খুব পশ এরিয়াতে সামনে টামনে এরকম যায় না, রোড সাইডে। আমরাই তো করছি না, আমরাই তো করছি। হ্যাঁ, 2,000 টাকা ঘর ভাড়া বা 1,000 টাকা ঘর ভাড়া, 1,000 টাকা ঘর ভাড়া নিয়ে ও এখন একটা বিজনেস শুরু করে দিতে পারে। এখন কথা আছে, দেখো, ও কিন্তু উদ্যোক্তা, সে চায়ের দোকান দিয়ে হয়ে গেছে, এখনও আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওকে আগের চায়ের দোকানটাকে বয়কট করে আসবে, ফেলে আসবে নতুন দোকানটা দেওয়ার ক্ষেত্রে, নাকি আগের চায়ের দোকানটাকে ও রেখে দেওয়ার চেষ্টা করবে? চার দোকানটা রেখে পাশাপাশি অন্য বিজনেস চার দোকানটাই বড় করবে, কারণ ওইটা তার এক্সপিরিয়েন্স আছে। না, চায়ের দোকানটা বড় করলে চায়ের দোকান তো রিকগনাইজড হবে না। ও তো, আমি তোমাকে প্রথমেই ভেঙে দিয়েছি, ধনী হতে গেলে তোমাকে ব্যাংক লোন নেওয়ার ক্যাপাসিটি অর্জন করতে হবে। আজকে 1 লাখ, মানে তুমি 10 কোটি টাকার মালিক তখনই যখন তুমি 10 কোটি টাকা লোন নেওয়ার ক্যাপাসিটি আছে। তো ওকে আমাকে কোটিপতি বানাতে গেলে তো ওকে কোটি টাকা লোন নেওয়ার জন্য ক্যাপাবল করতে হবে। তো চায়ের দোকান তো কখনো কোটি টাকা লোন নেওয়ার জন্য ক্যাপাবল বিজনেস হবে, সেটা সে ধরনের চায়ের দোকান পৃথিবীতে কয়টা আছে? তো সেই চায়ের দোকানদার তো ওকে আমি বানাচ্ছি না, বা সেটা পসিবল না। এটা তো আমি ওভারঅল কথা বলতেছি। এখন ও কি নতুন বিজনেস রিস্ক আছে না? ধরো সবজি, আলু, পেঁয়াজ, ডিম, এগুলি টোটাল গ্রোসারি সব করার ক্যাপাসিটি ওর প্রথমেই হবে না। এটা দিয়েও শুরু করবে। কিছু মাছ রাখতে পারে, একসময় সকালে কিছু মাছ বিক্রি করতে পারে এনে পাশে কোনায়, হোয়াট এভার, এরকম কোনো কিছু একটা শুরু করবে 50,000 টাকা দিয়ে। তাহলে ওকে এখন এই রিস্কটাকে ওর নেওয়া উচিত হবে, চায়ের দোকানটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ পুঁজিটুকু নিয়ে নতুন বিজনেসে ঝাঁপায় পড়া? না, সম্পূর্ণ ছেড়ে দিয়ে নতুন বিজনেসে যাওয়া ঠিক হবে না, কারণ এই বিষয়ে তো তার এক্সপিরিয়েন্স নাই। ওর চায়ের দোকানে কি কোনো ট্রেড লাইসেন্স ছিল? না, ছিল না। ফুটপাতে চায়ের দোকানে কি ট্রেড লাইসেন্স হয় না? এটা ইনফর্মাল, এটা খুবই ইনফর্মাল। তাহলে ও তো বিজনেসম্যান ছিল না তখন, তাই না? হ্যাঁ। ও কিছু ইনকাম করছে জাস্ট, কিন্তু ও যখনই দোকানটা নেবে ওর তো উদ্দেশ্য ব্যাংক লোন নেওয়া। তাহলে কি করতে হবে? ও এখন ট্রেড লাইসেন্স করবে, ওর নামে একটা ট্রেড লাইসেন্স করবে। ও একটা বাড়িওয়ালার সাথে চুক্তি করবে। হি ইজ নাও বিং এ বিজনেসম্যান। এখন এই রিস্কটা তো নেওয়ার সুযোগ নেই। আগে চায়ের দোকানটা ছেড়ে দিলে তো হবে না, কারণ ওটা তো রানিং ইনকাম। এখন একজনে দুইটা চালাবে কি করে? ও চায়ের দোকানও চালাবে, ও নতুন দোকানও চালাবে, এটা কি পসিবল? চায়ের দোকানটা এই দোকানটা একসাথে হওয়া তো সম্ভব না, জেনারেলি সম্ভব না। তাহলে কি করতে হবে ওকে? এখন এই শুরু হলো ওর কর্মসংস্থান তৈরি করা। সকালের দিকে নো 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 নো, ও এখন রিয়েলি উদ্যোক্তা হলো। ও এখন কর্মসংস্থান তৈরি করা শুরু করলো। ও এখন একটা লোক খুঁজবে, একটা ছেলে খুঁজবে। তাকেও তো
বেতন দেওয়া হ্যাঁ দিবে। ওর চায়ের দোকান ইনকাম ধরে এখন 400 টাকা। তাহলে ও এখন চিন্তা করবে কি, আমি একটা ছেলে খুঁজবো আমি যেমন ছিলাম ওই পজিশন, আমি আগে 1 বছর আগে যেখানে ছিলাম ওই ওরও পজিশনে ওই পজিশনের একটা ছেলে আমি খুঁজবো যাকে আমি বেতন দেবো 200 টাকা। 200 টাকা। ওই ছেলে ক্যাপেবল হলে ও 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে উঠে যাবে, যাকে আমি বেতন দেবো 200 টাকা, বাকি 200 টাকা আমার থাকবে। তাহলে কি ওর কমে যাচ্ছে। রিস্কটা কমে যাচ্ছে। মানে ও যদি নতুন বিজনেসে লসও করে ও তাহলে সিস্টেম থেকে শিখতে যাবে না, নতুন বিজনেসের এক্সপিরিয়েন্সটা হবে ওর তখন সম্পদ। ওকে, তাহলে ও একটা ছেলে নিল, ছেলেটা দিয়ে চায়ের দোকানটা চালাচ্ছে, নতুন বিজনেসটাও চালাচ্ছে। ওকে নতুন বিজনেসটা চালায় নিরিবিলি ওই ছেলের উপর দায়িত্ব দিয়ে চুপ করে বসে আছে? না, ও মাঝে মাঝে চায়ের দোকানটা দেখতে যায়। ও চায়ের দোকানটা দেখতে যাওয়ার জন্য কি দামি রিক্সায় চলে যায় 40 টাকা ভাড়া দিয়ে? না, হয় কাছে হলে হেঁটে যায়, না হয় একটা সাইকেল কিনে নিছে বাইসাইকেল, না হলে অটোতে যায়। সামহাও ও খুব কম ইনভেস্ট করে দুটো বিজনেস মেনটেন করতেছে। যে ছেলেটাকে নিয়েছে ওই ছেলেটাকে ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখছে। আচ্ছা, ওই ছেলেটাকে নিয়ে কি ওর আর কোনো সুবিধা হয়নি? শুধু চায়ের দোকানেই সুবিধা হয়েছে? আর কোনো সুবিধা কি হয়েছে? টাকা ইনকামের সোর্স না, টাকা ইনকাম এখন টাকা ইনকাম করতে আগে টাকা ইনকাম করতো ওর হাত, আগে টাকা ইনকাম করতো ওর হাত। দেখো কয়টা সুবিধা হয়েছে। আগে টাকা ইনকাম করতো, ধরো ওর নাম হচ্ছে সোহাগ, আগে টাকা ইনকাম করতো সোহাগের হাত, এখন টাকা ইনকাম করতেছে কে? সোহাগের মাথা। হাত দিয়ে তুমি বেশিক্ষণ বেশি টাকা ইনকাম করতে পারবে না। একজনের কর্মসংস্থান বাড়ছে। একজনের কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে ও সোশ্যালি এম্পাওয়ার্ড হয়েছে। 2 নম্বর লাভ হচ্ছে, 1 নম্বর লাভ হচ্ছে আগে ইনকাম করতো ওর হাত, ও ছিল শ্রমিক, এখন শ্রমিক থেকে ও হয়েছে মালিক, এখন ইনকাম করে ওর মাথা। মালিক শব্দটা ভালো না, ও উদ্যোক্তা। উদ্যোক্তা। আরেকটা লাভ হয়েছে সোশ্যালি এম্পাওয়ার্ড হয়েছে। হাউ এম্পাওয়ার্ড? ওইখানকার লোকজন দেখতেছো একটা ছেলের ওই ছেলেটা ওকে কি বলতেছে? ভাইয়া অথবা স্যার, ধরো ভাইয়াই বলতেছে, তার মানে কি বস তো বলতেছে, বস অ্যাটিটিউডে। ও যখন চায়ের দোকানে যাচ্ছে ওই ছেলেটা ওর সাথে বস অ্যাটিটিউডে, তাহলে আশেপাশে চায়ের দোকানদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে ও ওর কর্মচারী, ওর একটা কর্মচারী রাখার সামর্থ্য আছে। ওই ছেলেটা আরও কি হেল্প করতেছে? মোবাইল করে যদি বলে যে এই তরকারিটা ট্রাক স্ট্যান্ড থেকে নিয়ে আসবে, আচ্ছা চায়ের দোকানটা 10 মিনিট বন্ধ থাকতো, একটু আসে এই দোকানে বসবে, ঠিক আছে না? ওর কি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। ডেফিনেটলি বেড়ে গেল। এখন নতুন যে দোকান, এই দোকান তো কম পুঁজির দোকান, সবজি টবজি একটু মাছ টাছ দিয়ে দৈনিক ইনভেস্টমেন্ট 5,000 টাকা, ইভেন আরও কম। দৈনিক ইনভেস্টমেন্ট ধরো 5,000 টাকা। এই বিজনেসে কি লস হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে? মাছ থাকলে লসের সম্ভাবনা নাই। খুবই কম। তাহলে ওখানে তার ইনকাম হচ্ছে 200 টাকা ধরো হাতে আসতেছে ব্রেন থেকে, ওই 200 টাকা আসতেছে ব্রেন থেকে, আর এখানে সে এখন ফিজিক্যালি। এখানে কত দিনে 500 ধরো, ঠিক আছে? সে কি তার খরচ বাড়াবে? সে যদি ধনী হতে চায় 10 বছরের মধ্যে, তার কি খরচ বাড়ানো উচিত হবে? জীবনযাত্রা দ্রুত চেঞ্জ করে ফেলবে? দূর, আমি এখন একটু চাইনিজ খাই, আমি এখন একটু গার্লফ্রেন্ড খুঁজি, আমি তাহলে আর মোবাইলটা পুরোনোটা কেন, আমি নতুন মোবাইল, এগুলা করলে হবে? না, এগুলো তাকে আরও 3-4 বছর 5 বছর দরিদ্র থাকতে হবে, সেম স্ট্যাটাস মেনটেন করতে হবে। এখন এই 500 টাকা থেকে আর 100 টাকা খরচ করার সুবিধা তাকে দেওয়া হলো। সে আগে প্রথমে চলতো 100 টাকায়, তারপরে চলতো 200 টাকায়, এখন চলবে সে 300 টাকায়। এখনও সে খাচ্ছে বাবা মার সাথে, থাকতেছে বাবা মার সাথে। সে কি একটা বাসা নিবে না। সে কি এখন একটা বিয়ে করে ফেলবে না। তার বয়স এখন 19, তাই না, বা 18.5। এগুলো কিছুই করবে না। সে তার স্টাডি করে পড়াশোনা করে এইটুক বুদ্ধি তার হতে হবে যে আমি ধনী হতে চাই, বড় বিজনেসম্যান হতে চাই, এগুলো কোনো কিছুই আমার করা যাবে না, আমাকে সেম স্ট্যাটাস আরও 5 বছর কন্টিনিউ করতে হবে। তাহলে এখন ওর ব্যাংকে জমবে কত 18,000, মাসে? 600। অলমোস্ট 20,000 টাকা তার মাসে জমবে। 20,000 টাকা যে ব্যাংকে জমায়, সে কিন্তু ব্যাংকের কাছে একটা ইম্পর্টেন্ট পার্সন। ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, 20,000 টাকা মাসে যে ব্যাংকে জমায়, সে ব্যাংকের কাছে একজন ইম্পর্টেন্ট পার্সন। ওর বছরে জমবে কত? 2,40,000। 2,40,000। ও ট্রেড লাইসেন্স করা হয়ে গেছে, ট্রেড লাইসেন্সের বয়স 2 বছর হয়ে গেছে। 2 বছর আর জমলো কত? 5 লাখ। আরও বেশি জমবে একইভাবে একই ধাঁচে কন্টিনিউ করতে পারলে। আচ্ছা, 2 বছর পরে
ও যদি ব্যাংকের কাছে লোন চায়, ইতিমধ্যে ও দোকানটা বড় করছে, একটু গ্রোসারি রাখে, দোকানটা মানে মোটামুটি এটা একটা ইনকামও বাড়ছে, মূলত 2 বছর পর 10 লাখের মতো পুঁজি হয়ে যাবে। ও যদি একই স্ট্যাটাসে থাকে, হেরফের না করে, 10 লাখের মতো পুঁজি ওর ব্যাংকে হয়ে যাবে। এখন ওই ব্যাংকে ওকে একজন মানে খুবই পাংচুয়াল একজন বিজনেসম্যান হিসেবে দেখবে না? দেখবে না। ওকে খুব পাংচুয়াল ডিসিপ্লিনড একজন বিজনেসম্যান হিসেবে দেখবে, এবং ব্যাংকের কাছেও একজন ইম্পর্ট্যান্ট পার্সন, কারণ ব্যাংকেও 20 থেকে 30 হাজার টাকা করে গত 2 বছর ধরে রাখতেছে। এখন ওর চায়ের দোকান, ও কিন্তু ইতিমধ্যে আরেকটা এমপ্লয়ি নিয়ে ফেলছে, কারণ ও দোকানটা তো একা চালাতে পারতেছে না এখন আর, সবজির দোকানটা, মাছের দোকানটা ও আরেকটা এমপ্লয়ি নিয়ে ফেলছে। তাহলে ও এখন ও হাত দিয়ে ওর ব্রেন দিয়ে ইনকাম করার সোর্স আরও বেড়ে গেছে। ও এখন কি চিন্তা করতে পারবে? ওকে এখন চিন্তা করবে যে ব্যাংকে যে 10,000 টাকা আছে, 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আমি তুলে ফেলি, এই 10 লাখ টাকা তুলে ফেলে আমি বাড়িতে একটা পাকা বাড়ি করে ফেলি। কারণ ওর উদ্দেশ্য তো ধনী হওয়া, ও তো ধনী হয়ে যায় নাই, তাই না? 10 লাখ টাকার মালিককে তো ধনী বলা যায় না, কিন্তু মাইন্ড ইট, ওর বয়স মাত্র 20 বছর, ও কিন্তু 10 লাখ টাকার মালিক। হি স্টার্টেড বিজনেস অ্যাট হিজ 18 ইয়ার্স ওল্ড। এখন তার বয়স মাত্র 20 বছর, কিন্তু সে 10 লাখ টাকার মালিক, 2টো দোকানের মালিক, 2জন এমপ্লয়ি সে চালায়, 2জন মানুষের কর্মসংস্থান সে করছে, ইজিলি সে একটা ফ্যামিলি এখন চালাতে পারে। কিন্তু তার উদ্দেশ্য তো ধনী হওয়া, বিজনেসম্যান হওয়া, বড় উদ্যোক্তা হওয়া, বড় বিজনেসম্যান হওয়া। তার কি উচিত হবে এখন এগুলো খরচ করে ফেলা বা কিছু করা? সে আবার বিনিয়োগ করবে। এবার সে কি করবে, কি প্ল্যান করবে? এবার কি করবে? এবার সে এই দোকানটাকে বড় করতে পারে, নতুন একটা বিজনেসের চিন্তা করতে পারে। এখন সে স্বাধীন, এখন তার জন্য আর আমার ডায়লগ মেকিং করার প্রয়োজন নাই, এখন তাকে আর আমার অপশান দেখানোর, সে যথেষ্ট পড়াশোনা এখন করে, খোঁজ খবর রাখে, বিজনেস কীভাবে করতে হয় সে শিখে গেছে, জেনে গেছে, এমপ্লয়ি কীভাবে হ্যান্ডেল করতে হয় সে শিখে গেছে, পুঁজি তার আছে। এখন তাকে ব্যাংক খুব ভালোভাবে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ লোন দিতে পারে। ধরো 10 লাখ, অ্যাটলিস্ট 10 লাখ যেহেতু তার সঞ্চয় আছে, 8 লাখ টাকা তাকে লোন দিবেই, এটা দিতে কোনো অসুবিধাই নাই। আর যেহেতু তার বিজনেস আছে, ট্রেড লাইসেন্স, এভরিথিং আছে, এখন সে বাকি যদি 8 লাখ টাকা সে বিজনেস লোন পায়, হ্যাঁ, অথবা সে লোন পাইলো না, লোন সে নেওয়ার চিন্তা সে আরও পরে করলো, সে যদি ওই 10 লাখ থেকে 8 লাখ তুলে আনে, তাহলে ব্যাংকের কাছে তার একটু হলেও দাম কমে যাবে। এই জন্য টাকা না তুলে এনে লোন নেওয়াটা ভালো, সঞ্চয় তুলে না এনে লোন নিয়ে বিজনেস করাটাই ভালো। কিছু সঞ্চয় থাকলে ব্যাংকের কাছে প্রায়োরিটি বাড়ে। তাহলে ও চাইলে এই বিজনেসটা বড় করতে পারে, আরও বিজনেস বাড়াতে পারে। এখন সে স্বাধীন, মানে হি হ্যাজ নাও লট অফ ইন্টেলিজেন্স টু ডু এনিথিং নিউ। এখন আর তাকে আমার বলে দেওয়ার প্রয়োজন না তুমি এই পথে যাও। প্রথম 2 বছরে যদি কেউ 10 লাখ টাকার মালিক হয়, তাহলে পরের 8 বছরে সে কয় লাখ টাকার মালিক হবে? খুব সিম্পলি বলা যায় যে এটা মানে কিউমিলেটিভ মানে হারে বাড়বে এটা, তাই না? প্রথম 2 বছরে যদি 10 লাখ টাকার মালিক হয়, পরের 2 বছরে কি সে 10 লাখ টাকার মালিক হবে? সিম্পলি তার 20-30 লাখ টাকার মালিক হওয়ার কথা। তাহলে 30 আর 10 কত হলো? 40। পরের 2 বছরে কি 40 লাখ টাকার মালিক হবে না 80 লাখ টাকার মালিক হবে? তাহলে 80 আর 40 1 কোটি 20। পরের 2 বছরে কি 80 লাখ টাকার মালিক হবে না 2 কোটি টাকার মালিক হবে? তাহলে কি 2-3 কোটি টাকার মালিক হতে কি তার 28 বছরের বেশি লাগবে? এটা কি তোমাদের কাছে খুব বেশি থিওরিটিক্যাল মনে হয় না? এটা বাস্তবে সম্ভব। মানে পুরো অ্যানালাইসিসটাকে যদি চিন্তা করো ধরে, একজন মানুষ যদি চেষ্টা করে, যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, সে যদি কোনো হাবিজাবি নেশাটা সাহিত্যতে না জড়ায় যায়, সে যদি সিস্টেমেটিক্যালি চলতে পারে, তাহলে পড়াশোনা মাত্র 8 পাস, পুঁজি ছিল না, জাস্ট থিঙ্ক অফ 1000 টাকা পুঁজি নিয়ে এসে শুরু করছে, 18 বছর বয়সে শুরু করছে, 8 পাস একটা ছেলে বা মেয়ে হোয়াট এভার, সে তার বয়স এখন 28 বছর, সে এখন 4-5 কোটি টাকার মালিক। এর মধ্যে কি অবৈধ কোনো কিছু আছে? হ্যাঁ, মানে এক বিন্দু অবৈধ কোনো কিছু আছে? নাই। তোমার বয়স কত? 23। তুমি কয় টাকার মালিক? কারণ পড়াশোনা করতে করতে হয় নাই, সিম্পলি কোনো টাকার মালিক না। যেহেতু পড়াশোনা খুব সিম্পলি পান্না, তোমার বয়স ধরো 30+, কয় টাকার মালিক? আমি এখন ঋণে আছো। তার মানে কি বর্তমান বিশ্ব ব্যবস্থা চলতেছে একভাবে, আমরা চলতেছি আর একভাবে। আমরা 30 বছর পর্যন্ত পড়ে তারপর একটা চাকরিতে ঢুকতে গিয়ে কেউ ঢুকতে পারতেছি, কেউ ঢুকতে পারতেছি না। কিন্তু সিম্পলি আমাদের ইনকাম করা শুরু করা উচিত হচ্ছে 18-20 বছর বয়স থেকে। পড়াশোনার পাশাপাশিও তো উদ্যোক্তা হওয়া যায়,
তাই না? সবার ইউনিভার্সিটিতে পড়তে হবে, জাতীয় ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি হোয়াটএভার যেটাই হোক, মানে মাস্টার্স পাস করতে হবে, এটা কেন? এটার প্রয়োজনীয়তা আছে? আর যদিও পরে পার্ট টাইম একটা ইনকামের ব্যবস্থা করা উচিত। মানে সেটা করলেও আমার একটা উদ্যোক্তা হতে হবে, আমাকে সাইড বাই সাইড কিছু করতে হবে, কিছু একটা করতে হবে। টিউশনি না কোনো কিছু মিন করে না, টিউশনি কোনো কিছু বুঝায় না, Experience হয় না। টিউশনে নাথিং রিকগনাইজড, এটা দিয়ে কিছু হয় না। হ্যাঁ, তো আমি যে জার্নিটা বললাম এটা কিন্তু অবাস্তব মনে হওয়ার কোনো কারণ নাই। তাহলে তুমি শুরু এতদিন করো নাই, এখন যদি ও 18 বছরে শুরু করে 28 বছরে ধনী, সমাজে 5 কোটি টাকার মালিক, সে 5 কোটি টাকার মানে 5 কোটি মানি বাংলাদেশে মালিক, মানে সে বিশাল ধনী। মানুষ অনেক কিছু বলে আমার 1000 কোটি 100 কোটি, আসলে বাস্তবতা সেটা না। 5-10 কোটি টাকার মালিক মানে বাংলাদেশে বিশাল ব্যাপার। হ্যাঁ, তাহলে তোমার পক্ষে আমার পক্ষে সম্ভব হয়নি কেন? আমাদের বাধাটা কোথায় ছিল? আমরা ইউনিভার্সিটি লাইফে চেষ্টা করিনি, আমরা ভেবে দেখিনি। আমরা সবসময় চাকরির চিন্তা করেছি। হ্যাঁ, চাকরির চিন্তা। 2 নাম্বার হচ্ছে পৃথিবী চলতেছে একভাবে, আমরা চলতেছে একভাবে। 3 নাম্বার হচ্ছে আমরা অর্থনীতি বুঝি না। আমরা বুঝি যে ধনী হওয়া মানে টাকা জমানো, আমরা বুঝি না যে ধনী হওয়া মানে ঋণ ঋণ নেয়ার ক্যাপাসিটি। ঋণ নেয়ার, যার 5 লাখ টাকার সম্পদ আছে তার আর 5 লাখ টাকা ঋণ নেওয়ার ক্যাপাসিটি আছে, তার সম্পদের পরিমাণ হয়ে গেল 10, যার 5 কোটি টাকা সম্পদ আছে তার ঋণ নেওয়ার ক্যাপাসিটি ধরো 4 কোটি টাকা, তার কয় কোটি টাকা সম্পদ হলো? 9 কোটি। 9 কোটি টাকার যা সম্পদ আছে তার ঋণ নেওয়ার ক্যাপাসিটি আরও 8 কোটি, কত টাকা সম্পদ হলো? 17 কোটি। 17 কোটি টাকার সম্পদ আছে তার ঋণ নেওয়ার ক্যাপাসিটি 16 কোটি, সম্পদ হলো কয় টাকা? 33 কোটি। তাহলে এরপরে সম্পদ বাড়তে আর মানে শত কোটি টাকার মালিক হইতে আর কী লাগবে? তুমি যখন 1000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলবা তখন তুমি ব্যাংকের কাছে ঋণী না, আসলে ব্যাংক তোমার কাছে ঋণী। কে কার কাছে ঋণী? তুমি যখন 1000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলবা অ্যাকচুয়ালি তখন ব্যাংক তোমার কাছে ঋণী। মানে তোমার সম্পদ ব্যাংকে জমা থাকুক, আমার সকল সম্পদের মালিক ব্যাংক, কিন্তু এই সম্পদের প্রফিট কি ব্যাংক ভোগ করে? অসুবিধা কি? আমার 2000 কোটি টাকা সম্পদ আছে, সকল সম্পদ ব্যাংকে মর্টগেজ দেয়া, তাতে অসুবিধাটা কোথায়? মানে এই সম্পদ কি ব্যাংক ভোগ করে না আমি ভোগ করি? এই সম্পদ আমি ভোগ করি, আমার ছেলে মেয়ে ভোগ করে, আমার ওয়াইফ ভোগ করে, আমি সারা পৃথিবীতে একজন রিকগনাইজড বিজনেসম্যান। তো ব্যাংকে মর্টগেজ দেওয়া আসছে, তাতে কী যায় আসে? আমার 20,000 কোটি টাকা ঋণ যদি আমি মানে রিসাফল করতে থাকি, তাতে আমার 20,000 কোটি টাকা ঋণ ভেঙে 40,000 কোটি টাকা হয়ে যাবে 10 বছর পরে। আমি মারা যাব, আমার ছেলে একই পরিমাণ সম্পদ হ্যান্ডেল করবে, একই পরিমাণ ঋণ হ্যান্ডেল করবে, কোনো অসুবিধা আছে? মুকেশ আম্বানির বাবা মারা গেছে, কি আম্বানি যেন নাম, এখন মুকেশ আম্বানি ধনী, কোনো অসুবিধা হচ্ছে? মানে ঋণ নিয়ে কোনো অসুবিধা হচ্ছে? মুকেশ আম্বানি মারা যাবে, মুকেশ আম্বানির ছেলে সিমিলারলি ধনী, কোনো অসুবিধা হবে? তা ঋণ কি কোনো অসুবিধা? ঋণ অসুবিধা তখনই যদি এখন যে সিস্টেমে পৃথিবী চলতেছে এই সিস্টেম যদি কলাপস করে, যদি একটা বিপ্লব পৃথিবীতে না ঘটে যায়, সিস্টেম পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ না হয়, তাহলে সমস্যা না। সিস্টেম চলতেছে একভাবে, আমার পকেটে আমি যে টাকা নিয়ে ঘুরি, এই টাকা তো কাগজের বানানো, এই টাকা বানাইছে কে? এই টাকাটা কি আসলে? এই টাকাটা কি তুমি বানাইছে, আমি বানাইছি, দোকানদার বানাইছে? এই টাকাটা সবাই অ্যাচিভ করার জন্য মরিয়া, টাকাটা বানাইছে কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে সরকারের এখন টাকার অভাব হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কি করবে? সরকারকে ছাপায় টাকা দিয়ে দিবে? পারে কিনা দিয়ে দিতে? না, তার একটা বাধ্যবাধকতা আছে। আগে বাধ্যবাধকতা ছিল, এখন যে বাধ্যবাধকতা আছে এগুলো ওভারলুক করা যায়। বাংলাদেশ ব্যাংক চাইলে টাকা ছাপায়, করোনার সময় এরকম একটা পলিসি করা হয়েছিল, দেওয়া হয়েছিল কিনা জানি না, যে টাকা ছাপায় জনগণকে দিয়ে দাও, পারচেসিং ক্যাপাসিটি যাতে ঠিক থাকে, সেজন্য মার্কেটে পারচেস করতে পারে। হ্যাঁ, তো টাকা ছাপায় দেওয়ার ক্যাপাসিটি আছে। এখন বাংলাদেশ ব্যাংক কি তোমাকে আমাকে টাকা ছাপায় দিয়ে দিবে? আসলে সে টাকা ছাপায় দেয়, কাকে দেয়? এটা ভুল ধারণা যে তোমাকে আমাকে টাকা ছাপায় দেয় না, এই ধারণাটা সঠিক না। বাংলাদেশ ব্যাংক কি তোমাকে আমাকে টাকা ছাপায় দেয়? হ্যাঁ, দেয়। কই দেয়? আমাকে তো দিচ্ছে না, তোমাকে তো দিচ্ছে না। না, আমাদের তো দেয় নাই। দেয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় দেয়, তাহলে কাকে দেয়, কিভাবে দেয় এটা বুঝতে হবে। গভর্নরকে দেয়। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় কাকে দেয়? গভর্নর তো মানে অথরিটি অফ দ্য বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় ব্যাংকগুলোকে দিচ্ছে, সকল ব্যাংকে। এই ব্যাংকগুলো টাকা পায় কোথায়? ব্যাংকগুলো টাকা পায় কোথায়? ও, বাংলাদেশ ব্যাংক থেকে নেয়, নেয়। তোমার আমার টাকাগুলো তো ব্যাংক থেকে আমরা নিয়েছি। পৃথিবীতে কারো টাকা তো আমরা ছাপাই নাই,
একজন যত টাকারই মালিক হোক, এই নোটগুলো কার? সকল নোটের মালিককে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, একটা দেশের সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ। তাহলে সকল ব্যাংকে টাকা কে দিছে? বাংলাদেশ ব্যাংক দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক। তাহলে এই সকল টাকার মালিক বাংলাদেশ ব্যাংক, সেই থ্রুতে অন্য অন্য ব্যাংক। তো তুমি যদি সেই টাকায় ভাগ বসাতে না পারো, নিতে না পারো, তাহলে কি তুমি সেই টাকা ভোগ করতে পারবা কখনো? এটা আমার ব্যর্থতা। সেটা আমার ব্যর্থতা, তোমার আমার ব্যর্থতা। তাহলে আমি উল্টে টাকা জমাইতেছি মানে আমি কি জমাইতেছি? আমি ব্যাংকে টাকা জমাইতেছি মানে আমি কি জমাইতেছি? আমি ব্যাংকে টাকা জমাইতেছি মানে কি জমাইতেছি? আমার শ্রম জমাইতেছি, আমার মেধা জমাইতেছি। তাহলে তুমি আমার কাছে যে জিনিসটা জমাও, সেই জিনিসটা, ধরো তুমি আমার কাছে সোনা বন্ধক রাখলে, সেই সোনা কি বন্ধক রাখলে আমি তোমাকে দেওয়ার সময় একটু কম দিই না বেশি দিই? সেমই দিই, কিন্তু কিছু বেনিফিট রেখে দিই। তার মানে কম দিই। হ্যাঁ, হ্যাঁ, সোনা তো আর কেটে রাখা যায় না, তারপরে কোনো না কোনোভাবে কম দিই। কমই দিই, হ্যাঁ। তুমি আমার কাছে যদি 10টা নাড়ু রেখে যাও আলগা, প্যাকেট ট্যাকেট করে বেঁধে রেখে রাখলে ভিন্ন কথা। আমি তো দুটো খেয়ে ফেলায় বলবো আমি কিন্তু দুটো খেয়ে ফেলছি। জেনারেলি কি, তুমি আমার কাছে যদি একটু খোলা মিষ্টির প্যাকেটটা ভালো করে টেপ দিয়ে পেঁচানো না হয়, আমি ধরো একটা দোকানদার, দাদা আপনার দোকানে মিষ্টির প্যাকেটটা রেখে গেলাম, যেহেতু খাবার জিনিস আমি একটা খেয়ে পেয়ে যদি খোলা থাকে, আমি কিন্তু একটা মিষ্টি খেয়ে ফেলছি। তোমার কি আসলে এতে খুব বেশি রাগ করার কিছু আছে? হ্যাঁ, আমি দোকানে দেখে গেছি, আসলে একটা খেয়ে ফেলছে, কি আর বলার আছে? ঠিক আছে। তো আমরা যে ব্যাংকে টাকা রাখি, এটা তো আসলে মেধা শ্রম রাখি, তাই না? টাকা তো আমার না, টাকা তো ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক ছাপায় অন্য অন্য ব্যাংকে দিছে। তাহলে আমি আমার মেধা শ্রম রাখি। তো ব্যাংক যখন আমাকে ফেরত দেয়, তখন কি একটু রেখে দেয় না বেশি দেয়? রেখে দেয়। আমরা আসলে ভাবি বেশি দেয়, কিন্তু আসলে কি ব্যাংক বেশি দেয়? না। আসলে ব্যাংক একটু রেখে দেয়। যে মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম যা বাড়ছে, সেই তুলনায় ওই টাকা দিয়ে আজকে তুমি 10 টাকা দিয়ে একটা ডিম কিনতে পারো, 2 বছর পরে 10 টাকা দিয়ে একটা ডিম কিনতে এটার দাম হয়ে যাবে 15 টাকা। ব্যাংক তোমাকে তখন দিবে কত? 12 টাকা। তাহলে ব্যাংক রেখে দিছে কত? 3 টাকা। তাহলে ব্যাংকে যে আমরা মেধাশ্রম জমা রাখি, এটা লাভ না লস? তাহলে কনক্লুশন হচ্ছে ব্যাংকে টাকা রাখা লাভ না লস? লস। কিন্তু আমি যাকে দিয়ে ধনী বানাইলাম, যে ছেলেটাকে দিয়ে 18 বছর বয়স্ক, 8 পাস, ওকেও তো টাকা রাখতে হয়েছে। তাহলে প্রথমে তো কিছুদিন আমাকে এই লসটা প্রথমে কিছুদিন করতে হবে। আমাকে সিস্টেমের কারণে আমাকে কিছুদিন ব্যাংকে টাকা জমা করে করে একটা পুঁজিতে তো আমাকে যেতে হবে সামহাও। যে ভুলগুলো করা যাবে না সেটা আমি আলোচনা করছি কিভাবে। তাহলে আমরা এখানে 3 জন মানুষ, 3 বয়সের। ইন্দ্রাণী নাও অ্যাট 23, ইউ আর নাও অ্যাট, ইফ আই ডোন্ট মেক এনি মিস্টেক, 32, আই অ্যাম নাও অ্যাট 41। আমরা 3 জন 3টা এজে আছি। কেউ কি আমরা ধনী? এক কথা না, কেউ আমরা ধনী না। তার মানে আমরা ধনী হতে পারিনি। এর প্রধান কারণ কি? আমরা ধনী হওয়ার সিস্টেমটা জানতাম না, আমরা ধনী হওয়ার জার্নিটা জানতাম না। সবাই কি জার্নিটা জানবে? সবাই তো ধনী হবে না, সবাই তো জার্নিটা জানবে না। কেউ কেউ জানবে। সবাই কি ওই ছেলেটার মতো এত স্টেবিলিটি, এত অনেস্টি, এত মানে ইন্টিগ্রিটি, এতটা পাংচুয়ালিটি বজায় রেখে আগাতে পারবে না। দ্যাটস ওয়াই সবাই ধনী হবে না, এটাই বাস্তবতা। কিন্তু সম্ভব, এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে? না। ওকে, লেটস স্টার্ট এ জার্নি। তাহলে আমরা 3 জন আজকে একটা জার্নি শুরু করি। তুমি কয় বছর সময় নিতে চাও ইন্দ্রাণী? তোমার বয়স এখন 23, তুমি কত বছর সময় নিতে চাও? 10 বছর। আচ্ছা, ইন্দ্রাণী সময় নিচ্ছে 10 বছর। 33 বছর বয়সে আমরা আবার একটা লাইভ করব, ভিডিও করব, যেখানে ইন্দ্রাণী মুকেশ আম্বানির স্ত্রীর মতো কিসের পানি, ওটা কি পানি খায়, কত টাকা দামের পানি খায়, যাই হোক, ওরকম কোনো একটা পানির বোতল হাতে নিয়ে আসবে। আচ্ছা, পান্না, আমি হচ্ছে 5 বছরে পান্না একটু ক্যামেরার সামনে আসো, এই পাশে আসো। তুমি হাইড করলে হবে না, নিজেরা তো হাইড করার টেন্ডেন্সি কেন, এদিকে আসো। মানে আমরা কিন্তু সিরিয়াসলি আমরা একটা জার্নি স্টার্ট করছি। ক্যামেরায় পাচ্ছে না, পাবে না। আমি হ্যাঁ, ঘুরাই দাও, তুমি ঘুরাই দিয়ে আসো, তোমাকে এখন দেখানো প্রয়োজন। ইন্ডিয়ানের কাছে থাকি। হ্যাঁ, আসো। ইন্ডিয়ান এখানে আসে। আচ্ছা আচ্ছা, পান্না নাও অ্যাট, এখানে এডুকেশান কোনো ম্যাটার না, কিন্তু মানে ফর্মাল এডুকেশান ম্যাটার না, কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা না করলে হবে না। তোমার বয়স এখন 32। তুমি কত বছর সময় নিতে চাও এরকম একটা জার্নির জন্য? আমি 5 বছর নিতে যাচ্ছি। মানে জীবনের অনেকটা সময় চলে গেছে হচ্ছে মানে আমার চাকরির পিছনে, বিভিন্ন পিছনে। আমি চাচ্ছি যে 5 বছরে একটা ভালো জায়গায়, তারপর মানে নিজে
আচ্ছা আমি এটা একটু খুলি, আমি যাতে সাউন্ডটা ভালো পাওয়া যায়। মানে আমি চাচ্ছি যে মানে 5 বছরে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য, কারণ জীবনের খুলিটা উঠাও। অনেকটা সময় মানে চলে গেছে হ্যাঁ হচ্ছে আমার। হ্যাঁ, তুমি বলতেছো যে জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছো, এখন এরকম একটা জার্নির জন্য তুমি 5 বছর সময় নিতে চাচ্ছ। এখন তুমি তো ওই ছেলের মতো, সোহাগের মতো 18 বছর বয়সও না, তোমার পুঁজিও মাত্র 1000 টাকা না, তোমার শিক্ষাও অত কম না, তাহলে তুমি মনে করতেছো 5 বছর তোমার জন্য সাফিসিয়েন্ট। ওকে, 5 বছর পরে পান্নার সাথে আমার এরকম একটা এখানে দেখো, এখানে বা যেখানেই হোক একসাথে আমরা আবার বসবো। সেদিন আমরা বলতে চাই যে পান্না জার্নিটা শেষ করছে। হ্যাঁ, তো আমি বলছিলাম 40 পর্যন্ত তাদেরকে দিয়ে শুরু করাবো। আমার বয়স 40-র বেশি হয়ে গেছে, ফলে আমার জন্য আর এই জার্নিটা পসিবল না, মানে আমার জন্য এই জার্নিটা সম্ভব না। তো আমি নিজেকে উইথড্র করতেছি এই কারণ আমি প্রথমে বলে নিয়েছিলাম যে যাদের বয়স 40-এর কম, 18 থেকে 40-এর মধ্যে, তারা এই জার্নিটা, আমি হচ্ছে এখানে মেন্টর, আমি দেখবো সবার জার্নিটা। হ্যাঁ, তোমরা সবাই ধনী হলে আই এম হ্যাপি, আমার অসুবিধা হবে না। আশা করি যে তোমাদের কাছ থেকে 2-1 লক্ষ টাকা তখন আমি যদি চাই ওটা আমি এমনিতেই পেয়ে যাব। ওকে, সবাইকে ধন্যবাদ। আমার আলোচনার আজকে মূল আলোচনাটা ছিল ধনী হওয়াটা খুব আপেক্ষিক বিষয়। মূল আলোচনাটা ছিল যে অর্থনীতি বোঝা, সাধারণ অর্থনীতিটা বোঝা, সাধারণ অর্থনীতির জার্নিটা বোঝা, ধনী কিভাবে হতে হয় সেটা বোঝা। ধনী হওয়ার শর্টকাট আছে, কিন্তু সেই শর্টকাটটা কেমন সেটিকে আলোচনা করা। অনেক লম্বা একটা আলোচনা হয়েছে। সবাইকে ধন্যবাদ।